আসসালামু আলাইকুম দর্শক, মাটিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চীনের সাথে রপ্তানি বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ, বেইজিং এর প্রধানমন্ত্রী। নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান। চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু। গাইবান্ধা, সুন্দরগঞ্জ এবং কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজ অনলাইন অফলাইন গণসংযোগ। কাল সারা দেশে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি ঘোষণা। বগুড়ার বনানীতে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত। খুলনায় সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দর্শক, শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির মঙ্গলবারের নিয়মিত আয়োজন বিনোদন বিশ্ব। এবার চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীনের সাথে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। তিনি বলেন, নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। চীন সফরের দ্বিতীয় দিনে বেইজিংয়ে বাংলাদেশ চীন ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ এবং চীনের মধ্যে 20টি থেকে 22টি সমঝোতা স্মারক সই হবার সম্ভাবনা রয়েছে। China is our largest partner, with trade volumes increasing year by year. However, there remains immense potential to further expand our trade ties. We are committed to addressing trade imbalances and creating a more equitable trade relationship. সিলেটে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা দিয়ে এবছরের এইচএসসি পরীক্ষা শুরু হলো সিলেট বিভাগে। এর আগে তৃতীয় দফায় বন্যার কারণে সারা দেশের সঙ্গে 30 জুন পরীক্ষা শুরুর পরিবর্তে বিভাগটিতে 9 জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় পরীক্ষার্থী এবং অভিভাবকরা। দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজার থেকে পরীক্ষার খবর জানাচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন, গত 30 জুন সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। আজ 9 জুলাই মঙ্গলবার থেকে সিলেট বিভাগে পরীক্ষা শুরু হয়েছে। বিশেষ করে মৌলভীবাজার জেলার জুড়িতে দ্বিতীয় দফা বন্যা থাকায় ইতিমধ্যে যে আজকের যে পরীক্ষায় প্রথম দিনের পরীক্ষায় শিক্ষার্থীরা কেন্দ্রে যেতে অনেকটা দুর্ভোগ পোহাতে হয়েছে। আমরা এই মুহূর্তে কথা বলবো জুড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার মহোদয়ের সাথে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবারের পরীক্ষাটি আপনার জানেন যে বন্যার কারণে ভিন্ন একটা প্রেক্ষাপটে আসলে এই পরীক্ষাটি শুরু হয়েছে। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে জাতীয়ভাবে পরীক্ষাটা শুরু হয় 30 জুন, কিন্তু সিলেট বিভাগে বন্যা কবলিত হয় এই পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয় এবং আজকে 9 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আপনারা জানেন যে জুড়ি উপজেলায় দ্বিতীয়বারের মতো বন্যা কবলিত হয়েছে। প্রথম যে সমস্যাটা হচ্ছে, ঠিক যে মূল কেন্দ্র আমাদের তৈবুন্নেছা খানম সরকারি ডিগ্রি কলেজ, ওইখানে যে মূল কেন্দ্রটি, ওই কেন্দ্রে স্টুডেন্টদের আসতে একটু সমস্যা হচ্ছে, কারণ কেন্দ্রের প্রবেশ পথেই পানি রয়েছে, অন্য জায়গাগুলো শুকনো রয়েছে। আমাদের এখানে 2টি ভেন্যু, একটা ছিল মুক্তদির এবং সরকারি জুরি মডেল উচ্চ বিদ্যালয়ে। মুক্তদির উচ্চ বিদ্যালয়ে, বালিকা উচ্চ বিদ্যালয়ে পানি বন্যা কবলিত হওয়ায় ওই ভেন্যুটা ক্লোজ করে আমাদের একজন সরকারি কর্মকর্তার তত্ত্বাবধানে এখানে আলাদা একটা বিল্ডিংয়ে ওই পরীক্ষাটা নেওয়া হচ্ছে। প্রশাসনের সকল কর্মকর্তা এবং পুলিশ প্রশাসন সহ আমরা সতর্ক অবস্থায় আমরা পরীক্ষা গ্রহণ করেছি। আশা করি যে সুন্দরভাবে আমরা এই পরীক্ষা সমাপ্ত হবে, আর মানে পানিও কমে যাবে এই বিশ্বাস করছি আর কি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনি কথা বলছিলেন আমাদের সাথে জুড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার। তিনি যেমনটা জানিয়েছিলেন যে দুর্ভোগ হলেও হয়তো তারা আশা করছেন যে পানি কমে যাওয়ার সাথে সাথে শিক্ষার্থীরা ভালোভাবে কেন্দ্রে আসতে পারবেন। তো এই ছিল এইচএসসি পরীক্ষার সর্বশেষ খবর জুড়ি থেকে। ধন্যবাদ আপনাকে।
নিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, এইচএসসি পরীক্ষার আর কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। ধন্যবাদ নাদিয়া আপনাকে। সারা দেশে এইচএসসি পরীক্ষা 30 জুন শুরু হলেও বন্যার কারণে কিন্তু আজ থেকে সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং সকাল 10 ঘটিকায় এই পরীক্ষা শুরু হয়। আমরা অবস্থান করছি দক্ষিণ সুরমা সরকারি কলেজের সামনে। আমি যদি দক্ষিণ সুরমা সরকারি কলেজের সামনের পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, আজ সকালে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে তৃতীয় দফার বন্যার কবলে পড়েছে সিলেট। এ কারণে সারা দেশের সঙ্গে 30 জুনের পরীক্ষার পরিবর্তে কিন্তু আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয় এবং আমরা সিলেট শিক্ষা বোর্ডের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে সিলেট বিভাগের 4 জেলায় 309টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মোট 87টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, যার মধ্যে সিলেট জেলায় 33টি, সুনামগঞ্জে 22টি, মৌলভীবাজারে 14টি এবং হবিগঞ্জে 18টি। এবং সিলেট বিভাগে পরীক্ষা দিচ্ছেন 82,995 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র 33,590 জন এবং ছাত্রী 49,205 জন এবং এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় 35,620 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। তবে আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, 13ই আগস্ট থেকে কিন্তু স্থগিত হওয়া 4টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং গত সপ্তাহেই কিন্তু পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড। আমি আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বন্যার কারণে কিন্তু সিলেটে 30 তারিখ পরীক্ষা শুরু না হয়ে আজকে থেকে শুরু হয়েছে। আজকে থেকে শুরু হলেও যারা অভিভাবক রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। অভিভাবক এবং শিক্ষার্থীরা দাবি করছেন যে পরীক্ষা যদি আর একটু পেছানো যেত, বন্যা পুরোপুরি শেষ হলে যদি পরীক্ষা অনুষ্ঠিত হতো তাহলে কিন্তু তাদের প্রস্তুতি এবং পরীক্ষা দুটি ভালো হতো বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে এই ছিল সিলেট থেকে এইচএসসি পরীক্ষার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। নাদিয়া। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে এইচএসসি পরীক্ষার সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধা, সুন্দরগঞ্জে এবং কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব অঞ্চলে কোনো কোনো নদ নদীর পানি কমলেও বেড়েছে বেশ কয়েকটি নদীর পানি। ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে যাওয়ার দুর্ভোগে পোহাচ্ছে লক্ষাধিক মানুষ। প্রতিনিধি শফিকুল ইসলাম অবুজ এবং লতিফুর রহমান লিঙ্কনের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। গাইবান্ধা, সুন্দরগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে তিস্তা নদীতে পানি বাড়ার কারণে পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার কয়েক হাজার পরিবার। প্রত্যন্ত এলাকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি পানিতে ডুবে গেছে ঘরবাড়ি, ফসলি জমি সহ স্কুল ও হাট বাজার। এই পরিস্থিতিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। আমরা আশ্রয়ের ভাই নেই, বুঝছেন, এই যে স্কুলের ঘরে আসি আশ্রয় নিয়েছি। আমরা আসি দেখতে তো হবে এখানে লোকেরা কিভাবে চলতেছে, কিভাবে থাকতেছে, কোথায় যাইতেছে, এটাদের আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। 7 দিন হয় পানি চৌকির মধ্যে আসছিল, ফির সেই চৌকিও তলে গেল। এই জায়গা থেকে আমরা আরেক জায়গায় যেখানে স্থানান্তরিত হবে আমরা সেখানে স্থানান্তরিত করেছি। বিদ্যালয়ের সমস্ত মালামাল আমরা সেখানে পৌঁছে রয়েছি। আমি আশ্বাস দিয়েছি অতি দ্রুত এই নদী ভাঙা এবং নদী কবলিত মানুষের জন্য খাবার এবং চাউলের ব্যবস্থা করব। সরকারিভাবে যেসব বরাদ্দ পাওয়া যাবে সেগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে দ্রুতই বিতরণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা এই মুহূর্তে আমাদের এই বন্যা কার্যক্রম প্রস্তুতি হিসাবে আমরা উপজেলাতে কন্ট্রোল রুম স্থাপন করেছি। মানে কন্ট্রোল রুমে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ফসলের ক্ষতির পাশাপাশি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে রয়েছে উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ। শিশু, বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে চরম বিপাকে রয়েছে বানবাসীরা। প্রতিটা বাড়িতে এলাকায় প্রায় 7 নম্বর ওয়ার্ড প্রায় এইরকম বন্যায় তলে আছে। পানিতে পরিস্থিতি খুব ভয়াবহ। প্রতিটা বাড়িতে পানি, ঘরে এবং দুয়ারে সব জায়গায় উঠছে। ঘরের মধ্যে পানি হয়েছে, আমার খাবার নাই, এগুলি সমস্যা। বন্যা মোকাবেলায় বন্যার্তদের ত্রাণ সহায়তার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে এই কর্মকর্তা। এই অঞ্চলের মানুষ একটু নদী ভাঙন কবলে পড়ে, আমরা সেই বিষয়টি মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। এস এম হামিম, মাই টিভি।
সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি আগামীকাল। চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম আজ এ আদেশ দেন। এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে 5 বছর আগে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি নিয়োগের 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেন হাইকোর্ট। এই রায়ের ফলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে। পরে এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ, কিন্তু গত 9 জুন প্রাথমিক শুনানির পর আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। কর্মসূচি অনুযায়ী বুধবার সারা দেশে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করা হবে। এছাড়াও আজ ক্লাস, পরীক্ষা বর্জন সহ অনলাইন অফলাইন গণসংযোগ চলমান থাকবে। গতরাত 8:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি শেষে শাহবাগে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সর্বাত্মক বাংলা ব্লকেট শুরু হলে বুধবার সারাদিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে বলে ঘোষণা করা হয়। বগুড়ার বনানীতে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক সহ 4 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 7 জন। আহতদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, গতরাত 2:50 দিকে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক এবং এক নারীর মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজনের মৃত্যু হয়। খুলনায় যুবলীগের সাবেক নেতা আল আমিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 9:30টায় নগরীর পূর্ব বনিয়াখামার লোহার গেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আল আমিন নগরীর 27 নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ এবং স্থানীয়রা জানায়, রাত 9টার দিকে খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকায় মুন্নার গ্যারেজে এসে বসলে কয়েকজন দুর্বৃত্ত আল আমিনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রামে নদীবেষ্টিত প্রত্যন্ত উপজেলা রৌমারীতে ময়দা ছুঁড়ে ছবি এঁকে চমক সৃষ্টি করেছে জসিম। তার এই ছবি আঁকার নতুন পদ্ধতি দেখে ভিড় জমাচ্ছে বিভিন্ন এলাকার মানুষ। প্রত্যন্ত এলাকায় বসবাসরত এই যুবকের নতুন ক্যানভাসে ছবি আঁকার খবর এখন ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। প্রতিনিধি আশরাফুল হক রুবেলের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার প্রত্যন্ত চর শোলমারী গ্রামে জসিমদের বাড়ি। শহর থেকে বিচ্ছিন্ন গ্রামের ছেলে বিশাল আহমেদ জসিম বাবা মায়ের 4 সন্তানের মধ্যে বড় সন্তান তিনি। 2017 সালে এসএসসি পরীক্ষা পাশের পর পারিবারিক সংকটের কারণে পড়াশোনা ছেড়ে দিতে হয়। 5ম শ্রেণী থেকেই তিনি ছবি আঁকা শুরু করেন। কাজের ফাঁকে ফাঁকে ছবি আঁকার কাজ চালিয়ে যাচ্ছেন জসিম, এটাই তার অন্যতম নেশা। তার ব্যতিক্রমধর্মী কাজের জন্যই আজ সবার নজর কেড়েছে জসিম। প্রথমে একটি কাঠের ফ্রেম দিয়ে ক্যানভাস তৈরি করেন তিনি। এরপর ক্যানভাসে পেন্সিল ও চক দিয়ে গ্রাফ ও আউটলাইন দেওয়ার পর পানি ছিটিয়ে ছিটিয়ে ক্যানভাস পরিষ্কার করেন। এরপর ছবিতে বিশেষ কায়দায় গাম ব্যবহার করে প্রাথমিক কাজ শেষ করেন। এরপর ছবির দিকে একাগ্রচিত্তে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সেই ছবিতে ছুঁড়ে মারেন ময়দা। কিছুটা পাগলাটে ভঙ্গিতে ময়দা ছুঁড়ে মারার পর ফুটে ওঠে ছবির পুরো অবয়ব। এরপর দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে ছবির কাজ শেষ করেন তিনি। এভাবে তার ছবি আঁকা দেখে বিস্ময় প্রকাশ করে দর্শনার্থীরা। পানি দিয়ে আর্ট আর ময়দা, গাম, এগুলা আর্ট আমি প্রথম দেখলাম। অনেক জায়গায় অনেক রঙের কাজগুলো দিয়ে কাজ করে, আর ও যে ময়দা এবং ঘাম এবং পানি দিয়ে যে তার ছবি আর্ট করা, সবাই মানে জায়গায় জায়গায় থেকে তারা দেখতে আসে। যদি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান তার পাশে এসে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় তার প্রতিভাটা পুরো বিশ্বে তুলে ধরা যাবে। ছেলের এমন ব্যতিক্রমী মেধায় খুশি জসিমের বাবা, তবে সামর্থ্যবানদের পাশে থাকার অনুরোধ জানান তিনি। খুব ভালো লাগে, এটা আমার দেশের গৌরব। আমার ছেলে জসিমকে যদি কোনোভাবে সহযোগিতা করে কিছু আগে নেওয়ার চেষ্টা করতো তাহলে ভালো হতো, বা তার কাছে সারা জীবন আমি
কৃতজ্ঞ থাকতাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শিল্পীদের ছবি আঁকার ভিডিও দেখে নতুন পদ্ধতিতে ছবি আঁকার আগ্রহ বোধ করেন, আর সেখান থেকেই ময়দা ছুঁড়ে ছবি আঁকার পদ্ধতি বেছে নিয়েছেন বলে জানান জসিম। শিল্প বিক্রির জন্য নয় বলেও জানান তিনি। আমার এই আর্টের মাধ্যমে আর কি এখন 10 নম্বরের নাম প্রায় বাংলাদেশে ছড়ে যাচ্ছে। মানুষ অনেক খুশি আর কি, সবাই ভালোবাসতেছে, সম্মান করতেছে। এখন সবাই দেখা হইলে বলে ভাই কেমন আছেন, ভালো আছেন, ভালো লাগে আর কি। আগে তো ওরকম গুরুত্ব ছিল না আর কি, ভাইরাল হওয়ার পরে থেকে সবাই সম্মান করে আর কি মোটামুটি। প্রত্যন্ত একটি এলাকার এক কিশোরের এমন ছবি আঁকায় মুগ্ধ সবাই। বিশিষ্টজনরা বলছেন, চারুকলা ইনস্টিটিউটে পড়ার সুযোগ করে দিলে একজন সত্যিকারের শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন জসিম। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জানাবো, আহ্বান জানাবো যেন এই ছেলেটার প্রতিভাটাকে বিকশিত করার সে সুযোগ পায়। এজন্য আমি আন্তর্জাতিকভাবে হোক বা দেশীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে এটা বিকশিত হোক, এটা আমি চাচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাজবাড়ী পদ্মা নদীর পাড়ে বসেছে 1 ঘন্টার পদ্মা নদীর মাছের বিশাল বাজার। পদ্মায় রাতভর ধরা মাছ সকালে বিক্রি হয় বাজারটিতে। প্রতিদিন ভোর থেকে শুরু হয় বেচা বিক্রি। 1 থেকে 1.5 ঘন্টা চলে মাছের হাট। রাতে পদ্মা নদী থেকে তাজা মাছ কিনতে হাটে আসেন বিভিন্ন জেলা থেকে আগত ক্রেতারা। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন শামত্রাবিজ উচ্ছ্বাস। প্রায় 30 বছর ধরে মাছ বেচা কেনার জন্য প্রসিদ্ধ রাজবাড়ীর দৌলদিয়া ঘাটের পদ্মা নদীর মাছের বাজার। সূর্য ওঠার আগে থেকেই ক্রেতা বিক্রেতা আসতে শুরু করেন দৌলদিয়ার 1 ঘন্টার মাছের হাটে। শুরু হয় বিক্রেতাদের হাক ডাক। পদ্মা নদীতে রাতভর মাছ ধরে বিভিন্ন আড়তে সেগুলো বিক্রি করেন জেলেরা। পদ্মার বিভিন্ন প্রজাতির ইলিশ, বোয়াল, বড় আইর, বাঘা আইর, চিতল, কাতল, পাঙ্গা সহ বিভিন্ন জাতের মাছ আসে এই বাজারে। এই আড়তটা দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে আড়তটা থেকে আমরা মাছ কেনা বেচা করতেছি। সকালে অরিজিনাল পদ্মা নদীর মাছ নদীর পাড় থেকে সব মাছ কিনে নিয়ে এখানে বিক্রি করে, নিলামে বিক্রি হয়। যে বেশি বলবে সে নিতে পারে। যে কেউ স্বাচ্ছন্দ্যে এই মাছ কিনে নিতে পারেন এই হাট থেকে। তাই প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করেন ক্রেতারা। যে কোনো লোক এসে এই বাজার থেকে মাছ কিনে নিতে পারবেন ন্যায্য দামে, কারো কোনো বাধা থাকবে না। আড়তদাররা জানায়, রাজবাড়ী ছাড়া পার্শ্ববর্তী ফরিদপুর, মানিকগঞ্জ, মাগুরা সহ দেশের বিভিন্ন জেলা প্রান্ত থেকে পাইকাররা আসেন এই হাটে। প্রতিদিন 25 থেকে 30 লাখ টাকার মাছ বিক্রি হয়। দূরের হোক আর কাছের হোক, ওই 5.5 লাখ এখানে আসতে হবে, 7 টাকার ভিতরে ক্লিয়ার। যেখানকার কোথায় এখানে চিংড়ি মাছ পাওয়া যায়, ট্যাংরা মাছ পাওয়া যায়, পুঁটি মাছ পাওয়া যায়, ঘেরে মাছ পাওয়া যায়, মাছ বিক্রি করতে গিয়ে যদি কোনো ধরনের প্রতিবন্ধকতায় পড়ে জেলেরা, তাহলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এই কর্মকর্তা। আমরা ধরে নিতে পারি যে এখানে সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর তারপরেও যদি আমরা মনে করি যে না আসলে এখানে কোনো ধরনের আমাদের কাছে ক্লু আসে যে না এখানে জেলেদের এই মাছ বিক্রি করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, তাহলে আমরা স্থানীয় প্রশাসনের সহায়তায় অবশ্যই আমরা এমন উদ্যোগ গ্রহণ করবো যাতে করে কেউ কখনো কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়। শামস্তাব্রিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।